সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই বৈশাখী মঞ্চ থেকে। আপনারা জানেন যে আগামী 21শে জুন মার্লিন স্টেডিয়ামে আয়ন টেলিভিশন আয়োজন করতে যাচ্ছে ইউরোপ এবং ইউকের সবচেয়ে বড় মেলা, যেটা বৈশাখী মেলা। সো সেই উপলক্ষেই মূলত আমাদের আজকের এই আয়োজন। এবং আমার সাথে আছেন আমাদের এই কমিউনিটির পরিচিত মুখ, যারা লিড দিচ্ছে। আমরা আজকে মূলত জানবো ওনাদের অনুভূতি, ওনাদের শেয়ার করব আমরা কি করছি, আমাদের প্রোগ্রামে কি থাকছে এবং দর্শকরা কিভাবে আনন্দ পেতে পারে, সব কিছু নিয়েই আমাদের আজকের এই আয়োজন। শুরুতেই আমি পরিচয় পর্বে যাচ্ছি। আমার ডানে আছেন জনাব কাউন্সিলর ফিরোজ গনি। উনি একজন জনপ্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব। আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ আজকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনার থ্রু দিয়ে আমরা দর্শকদের সাথে আলাপ আলোচনা করব আমরা বৈশাখী মেলা নিয়ে। থ্যাংক ইউ। সাথে আছেন আমাদের, আপনারা সবাই চেনেন, উনি একজন সমাজ হিতৈষী এবং কমিউনিটি ব্যক্তিত্ব, অনেক গুণের অধিকারী। আমরা পরেই আলাপ করব ওনার গুণ নিয়ে। আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যারিস্টার মনোহর হোসেন, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে। জি সুজন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আয়ন টিভিকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদেরকেও শুভ সন্ধ্যা। ধন্যবাদ। এবং আমার বাম পাশে আছেন আমাদের, আপনারা চেনেন ওনাকে, উনি একজন প্রতিশ্রুতিবান এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী, লন্ডনে বলা যায় দাপিয়ে বেড়াচ্ছে, আমাদের তাহমিনা শিপু। আপনাকেও অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম সবাইকে এবং আয়নের যত দর্শক আছে সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। আর সুজন ভাই কেমন আছেন আপনি? আমি খুবই ভালো আছি, স্পেশালি আপনাদেরকে সবাইকে একসাথে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, তো আমরা আজকে যেটা বৈশাখীর একটু যদি পিছনে, যদিও এটা আমরা জানি, হয়তো বিলেতের মাটিতে অনেক সময় হয়তো আমরা ভুলে যাই আমাদের ব্যস্ততার কারণে, যে বৈশাখী শুরু হয় কিভাবে, বৈশাখী মেলার আয়োজনটার পেছনের যে একটা ইতিকথা ছিল, যে সেই বিষয়ে আমরা একটু আলোকপাত করি। আমরা শুরুতেই মনোহর ভাইয়ের কাছেই যাই, যে আপনি স্পেশালি যে বৈশাখী মেলা আমরা শুরু করি, আপনি কিভাবে দেখছেন বিষয়টা? ধন্যবাদ সবাইকে, দর্শকদেরকে আমি আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, সাদর সন্ধ্যা। এখানে যারা আছেন আপনারা আগেই পরিচয় পেয়েছেন, আমাদের চারবারের মতো নির্বাচিত কাউন্সিলর, বাকিংহামের ক্যাবিনেট মেম্বার সৈয়দ ফিরোজ গনি, আমাদের তাহমিনা শিপু, যার কণ্ঠ আসলে আমরা সবাই তার গানের ভক্ত। তার আমি সবসময় বলি তার একটা পাওয়ারফুল ভয়েস আছে, যেটা খুবই এটা রেয়ার। আর সুজন ভাই তো আছেনই, উনি প্রেজেন্টার এবং এই আয়ন টিভির অন্যতম কর্ণধার। আমি লর্ড ব্যারিস্টার মনোহর হোসেন প্রোগ্রাম করছি অনেক বছর ধরে এই আয়ন টিভিতে, এবং প্রেজেন্টার হিসেবে আপনারা জানেন অফিসিয়ালি অনেক দিন ধরে ফিরোজ ভাইও থাকেন। আমি যেটা দেখি যে আয়ন টিভিতে আমার নিজেরই অজান্তে আমি নিজেও একজন আয়ন টিভির ফ্যামিলির মেম্বার হয়ে গেছি নিঃসন্দেহে, এবং আয়ন টিভি এখন আমার জন্য একটা অবিচ্ছেদ্য অঙ্গ। একইভাবে আয়ন টিভি এখন বর্তমান বাঙালি সংস্কৃতি বাংলাদেশিদের জন্য পুরো বিলেতে তথা ইউরোপেও একটা অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিণত হয়েছে। এটা এমনি হয়নি, এটা আয়ন টিভি দীর্ঘদিনের পদযাত্রায়, অগ্রযাত্রায় একটার পর একটা মাত্রা যুক্ত হয়েছে। এটা এত সহজে আসেনি। পরিচিতি, সফলতা, এর মধ্যে অনেক ধরনের চড়াই উত্তরায় পার হতে হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন আপনারা দেখেছেন, স্থান পরিবর্তন দেখেছেন, ব্যক্তির পরিবর্তন দেখেছেন, অনেক কিছু পরিবর্তন দেখেছেন, কিন্তু বাংলা টিভি তার একটা আলাদা মর্যাদা নিয়ে, ব্র্যান্ড নিয়ে দাঁড়িয়েছে অন্যান্য প্রতিষ্ঠিত টিভিগুলোর
পাশাপাশি। এবং শুধু বিলেতে এটা এস্টাবলিশ থাকা এটা ভেরি এক্সপেন্সিভ, এটা খুবই ব্যয়বহুল, কষ্টসাধ্য, কারণ এখানে প্রতিকূল বৈরী পরিবেশটাই এখানে বেশি কাজ করে। এবং আপনারা জানেন যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধরেন অতীতে আমরা দেখেছি ওই বেশ কিছু বাংলা চ্যানেল হয়েছে যেগুলো টিকে থাকতে পারেনি, আয়ন টিভি। এবং আয়ন টিভি সেখানে টিকে আছে। আয়ন শুধু টিকে নেই, এই মধ্যে আয়ন টিভি আমাদের এই সংস্কৃতিকে এক জায়গায় আনার জন্য, তুলে ধরার জন্য চেষ্টা করেছে। এবং আয়ন টিভির মধ্যে আমি যেটা দেখেছি, বিশেষ করে আয়ন টিভির যে কর্ণধার ম্যানেজিং ডাইরেক্টর আতাউল্লাহ ফারুক, আমি তাকে তার ছাত্র জীবন থেকে চিনি। সবসময় আমার চেম্বারে আসা যাওয়া, যে কোনো বিষয়ে প্রোগ্রাম করলেই আমার সাথে কথা বলতো, এবং আমিও এগিয়ে এসেছি এই তরুণদেরকে হেল্প করার জন্য। তার মধ্যে এই তরুণদের এই একজন নেতৃত্বে চলে আসছে আতাউল্লাহ ফারুক, এবং পরে এই আয়ন টিভির দায়িত্ব নিয়ে ফারুক যেটা করেছে সেটা খুবই ব্যতিক্রমধর্মী। সেটা হচ্ছে এই কমিউনিটি শুধু নয়, কমিউনিটির মধ্যে অন্যান্য যে বিভিন্ন জেলাভিত্তিক যেই সংগঠনগুলো আছে, জেলাভিত্তিক যেই কালচারগুলো আছে, সিলেট বলেন, খুলনা বলেন, চট্টগ্রাম বলেন, নোয়াখালী বলেন, টাঙ্গাইল বলেন, বরিশাল বলেন, এই সবগুলিকে প্রমোট করা, যার যার স্থান থেকে আবার সবগুলিকে এক জায়গায় আনার, তার মধ্যে যে প্রবণতা, এই যে রিইউনিয়ন আমাদের কমিউনিটির মধ্যে, রিয়েলি ইট ইজ এক্সেপশনাল। যে যাই বলুন না কেন, আমি মনে করি তার শত্রু তাকে এই ক্ষেত্রে প্রশংসা করতে হবে। শত্রু আছে কিনা আমি জানি না, না থাকারই কথা, যদি থাকেও তারাও তার প্রশংসা করা উচিত, এবং এই আয়ন টিভির প্রশংসা করা উচিত। আয়ন টিভি শুধু এখন কারোর ব্যক্তি মালিকানায় যদি থাকেও, প্রাইভেট কোম্পানি হলেও, এটা এখন আমাদের বিলেতের বাঙালিদের একটা অ্যাসেট। যে এই আয়ন টিভি যখন কোনো কারিগরি কোনো গণ্ডগোলের কারণে 2 ঘন্টা যদি বন্ধ থাকে, বিলেতের সমস্ত বাঙালিরাই আপসেট হয়। এবং সেখানে এই কতগুলি কারণ আছে। সেটা কি? এই যে পিঠা মেলা করে বাঙালি, এই বিভিন্ন ধরনের বৈশাখী মেলা করে, ফ্রুট ফেস্টিভ্যাল করে, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি জানি না তার কতটুকু কমিউনিটি ডিমান্ড, কতটুকু প্রাইভেট লাভ হয়। খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না ব্যবসায়িকভাবে, কারণ এখানে বৈরী আবহাওয়া বেশি। তো সেখানে এত কিছুর মধ্যে বাঙালিদেরকে, বাঙালি সংস্কৃতি এবং বাংলাদেশিদেরকে প্রমোট করা, এর মধ্য দিয়ে এটা একটা বিরাট প্রতিকূল ঝড়ের মধ্যে এটা নৌকাকে, জাহাজকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো অবস্থা হয়। এবং এই জাহাজ অনেক সময় উল্টেও যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে না, এটাকে সহজ এগিয়ে যাওয়া হচ্ছে। কারণ একটা বৈশাখী মতো একটা অনুষ্ঠান করতে হলে এটা খুবই এক্সপেন্সিভ, এটা এত সহজ কিছু নয়, এটা অনেক পরিশ্রমের দরকার হয়, এটা অনেক ধরনের অর্থের প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়, বিভিন্ন সমর্থনের দরকার হয়। এবং সেটা সব কিছু নিয়ে আমি মনে করি আয়ন টিভি যেটা করছে, এটা আমাদের জন্য করছে, সবার জন্য করছে। এবং এটাতে যে যেখানে আছেন, কেউ স্পন্সরশিপ দিয়ে, কেউ অংশগ্রহণ দিয়ে, কেউ স্টল করে, আমি মনে করি এখানে এগিয়ে আসাটা উচিত। কারণ এটা শুধু আর আয়ন টিভির প্রোগ্রাম নয়, এটা আমাদের পুরো কমিউনিটি প্রোগ্রাম। একসময় আমরা দেখেছি বাংলা যে মেলা হচ্ছে ওয়েভার্স পার্ক এবং বিভিন্ন ফিল্ড এবং বিভিন্ন জায়গায়, সে ব্যাটল্যান্ড গ্রিন এলাকায় আমরা দেখেছি, সেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। দীর্ঘদিন ধরে আমরা দেখেছি ব্রিক লেন মধ্যেও অনেক মেলা হয়েছে, আমরা দেখেছি। কিন্তু এখন এটা মাইল্যান্ড স্টেডিয়ামে হয়তো আসছে, আরও বেশি মানুষ হচ্ছে। এবং আমরা মনে করি আরও বড় করে এটা হওয়া দরকার, আরও একটু সুসংগঠিতভাবে হওয়া দরকার। কিন্তু তার জন্য তো ব্যাকআপ দরকার, তার জন্য সবাই এটা কোঅপারেট করা দরকার, এগিয়ে আসা উচিত। আমি মনে করি এই মেলাতে অবশ্যই আমরা সবাই এগিয়ে আসব। আপনারা যে যেখানে থাকেন, কমিউনিটি সংগঠন, কমিউনিটি ব্যক্তি বিশেষ নির্বিশেষে, দল ও মত, কেউ লেবার পার্টি করেন, কেউ কনজারভেটিভ করেন, কেউ গ্রিন পার্টি করেন, কেউ ইন্ডিপেন্ডেন্ট পার্টি করেন, কেউ যে রিফর্মও করেন, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু আমরা সবাই বাংলাদেশি, বাঙালিরা, আমরা বাঙালি। আসুন আমরা সবাই একসাথে এটাকে সফল করি। ধন্যবাদ। ধন্যবাদ মনোহর ভাই। আমরা আজকে এই বৈশাখ কিংবা বৈশাখী মেলা আজকে একটা মেলায় পরিণত হয়েছে, কিন্তু আমরা একটু যদি পিছনে ফিরি, যে সম্রাট আকবর যখন উনি এই যে ধারাটা, এই যে হালনাগাদ, এই যে বর্ষ
পঞ্জিকাটা যে শুরু করেন, অর্থাৎ ওনার রাজস্ব আদায়ের একটা সুবিধার জন্য, সে থেকে কিন্তু তখন ছিল এটা ওনার রাজস্ব আদায়ের একটা কর্মসূচি এবং সেটা পর্যায়ক্রমে আমরা এখন পালন করছি মেলা হিসেবে। এখানে অবশ্যই আমাদের যেটা বলবো যে আমাদের সংস্কৃতি বলেন, ঐতিহ্য বলেন, আমরা কিন্তু এখনো মনে প্রাণে বাঙালি, যদিও বা একটা বিলেতে কিন্তু আমরা পালন করছি। তো আমার ধারণা আমাদের ফিরোজ ভাই, আপনি বাংলাদেশে নিশ্চয়ই বড় হয়েছেন এবং সবকিছু চিটংয়ে, নিশ্চয় চিটংয়েও এটা একটা চমৎকার একটা আয়োজন হয়, জব্বারের বলি খেলা, সেই ডিসি হিলের অনুষ্ঠান, আপনি কিভাবে দেখছেন? আর এখানে যেই প্রোগ্রামটা হয়, হ্যাঁ, যেভাবে আমরা সেলিব্রেট করি, এখানে আপনার কোনো যে পার্থক্যটা দেখেন, স্বাভাবিকভাবে পার্থক্য তো থাকে, এখানে কোনো অ্যাডভাইস থাকে কিনা আপনার? ধন্যবাদ সুজন ভাই। মনোহর ভাই তো সুন্দর করে আয়ন টিভি সম্বন্ধে বললো যে এই যে অনুষ্ঠানটা আসলে বৈশাখী মেলা, এটা একটি উৎসব না, এটি একটা আমাদের শেকড়ের সন্ধান, আমাদের শেকড়কে পরিচয় করিয়ে দেয়। যে জিনিসটি না বললেই নয়, আপনি বলেছেন খুব সুন্দর করে যে বৈশাখটা আসলে আমাদের যে বঙ্গাব্দ, যে বাংলা ক্যালেন্ডার প্রথম দিন যেটি, সেটি হালনাগাদ সেটি সেভাবে শুরু হয়েছে। এবং যারা আমাদের আসলে কিন্তু আমাদের আজকের দিন, আজকে হলো আমাদের আসলে জ্যৈষ্ঠ মাসের 26 তারিখ, হ্যাঁ, আমাদের এই মাসটা হলো বঙ্গাব্দ 1433। বাট আমরা যেটি করি, এই যে আপনার এখানকার যে আবহাওয়া সব কিছু মিলিয়ে, ঠিক বাংলাদেশে যখন আমরা বৈশাখ মাসে যে আমেজটা যেটা করি, বৈশাখী মেলাগুলো, ঠিক এই জিনিসটা এখনই করা যায় ভালো মতো, কারণ ওয়েদারটা ভালো থাকে। এই জন্য দেখবেন আমাদের এখানে বৈশাখী মেলাগুলো জুনের শেষের দিকে এবং জুলাই পর্যন্ত চলে, হ্যাঁ, কারণ ওয়েদারটা ভালো থাকে, মানুষজনের ছুটি থাকে, এই যে মজা করা, আমেজ করা। যেটি আপনি প্রশ্ন করেছেন, স্বাভাবিকভাবে চট্টগ্রামে যে বৈশাখ, যে আমাদের পয়লা বৈশাখ আমরা যেটি করতাম, সেটি হলো যে জব্বরের বলি খেলা, আসলে এটা জব্বারের বলি খেলা। এবং এই সময়টা আমাদের লালদিঘির পাড়ে বিশাল একটা আয়োজন হতো, মানুষের ঢল। সেখানে আপনি নাগরদোলা থেকে আরম্ভ করে আপনার চনামোনার ঠ্যাং বলতাম আমরা, এই যে গজারি মজারি খাওয়া দাওয়া, কোন মজা আমরা এগুলো, তারপরে এই যে বাচ্চাদের আপনি দেখবেন যে তখন, এখন যেরকম অনেক কিছু চড়ক গাছে ঠেলে নিয়ে যায়, ওই ধরনের এগুলো এখন আমাদের মেলাতে পাখা বিক্রি করতো। এই জিনিসটা হলো জব্বরের বেলি খেলায় স্টল থাকতো, নানাবিধ পাখা টাকা থেকে পিঠা আরম্ভ করে সব কিছু বেচা কিনা। আর আমাদের যেটা হতো, ডিসি হিলের নিচে আবার হতো সাংস্কৃতিক সন্ধ্যাগুলো, সাংস্কৃতিক যে আয়োজনগুলো, আপনি যেমন গায়িকা, আপনার কণ্ঠস্বরে আমরা শুনবো কিছু গান। এই সময়ই আমাদের বৈশাখী মেলায় গান না হলে কি হয় নাকি? সেটাই। তো এই যে ডিসি হিলের নিচে আমরা চলে যেতাম, ওখান থেকে গান শুনতাম, ওখান থেকে আবার চলে যেতাম মেলায়। তো ছোটোবেলা আসলে বৈশাখীর দিনে পান্তা ইলিশ তো আছেই, যে জিনিসটা এখন আরও বেশি করে মানুষ করে। বাট আমাদের ওই সময়টা আমরা এটা আসলে খুব, আমার কাছে এখন আপনি একটা প্রশ্ন করেছেন যে এইখানে আমরা ওটা ফিল পাই কিনা। হ্যাঁ, যখন দেখি ওয়েদারটা ভালো, আর আমরা যখন এই মাইল্যান্ডে বড় করে ইউরোপের মানে বড় একটা মেলা আয়ন টিভি যেটি করছে, এই মেলাতে যখন আমরা যে ওই আমেজটা পাই, অনেক স্টল থাকে, অনেক মানুষের সমাগম হয়, খাওয়া দাওয়া, গান বাজনা সব কিছু খুব। আর এইবার তো আমার মনে হয়, যতটুকু জানি, আপনি আমাকে বলেছেন যে আমাদের সোলস আসছে, চিটংয়ের জনপ্রিয় ব্যান্ড। আমিও খুব আশাবাদী এবং আমার মনে হয় আপনার থ্রু দিয়ে দর্শকদেরকে বলবো যাতে তারা আসে, উপভোগ করে 21 তারিখ, এবং আমরা আরও বলবো আপনি। ধন্যবাদ ফিরোজ ভাই, আপনি আসলে অনেক সুন্দর করেই বলেছেন। আমাদের মনোহর ভাই অনেক সুন্দর করেই কিন্তু এই যে বর্তমান আমাদের আয়ন টিভি যে একটা কমিউনিটির দায়িত্ব পালন করছে, এটাই মূলত ওনার কথায় কিন্তু উঠে আসছে, আমি যেটা দেখলাম। সো এটা আসলে এটা চারটিখানি কথা নয়, কিন্তু এটার জন্য প্রশংসার দাবি রাখে যে কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছে। কমিউনিটির বলেন আমরা সবাই কিন্তু বাঙালি, কিন্তু একজনকে তো দাঁড়াতে হবে সামনে। তো সেই কাজটাই মূলত আইন টিভি করছে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা আপনাদের আন্তরিকতা, আপনাদের উপস্থিতি, আপনাদের সাপোর্ট কিন্তু আইন টিভি সেই কাজটা করে যাচ্ছে আপনাদের জন্যই। আপনাদের এখানে সবচেয়ে আমি মনে করি যে আপনাদের এখানে মূল ভিত্তি হচ্ছে কিন্তু দর্শক, তাই না? তো যাই হোক, আমরা এখন শিপু আপার কাছেই আসবো। আপনি স্বাভাবিকভাবে আপনি নট অনলি সিঙ্গার, আপনি একজন আয়ন ফ্যামিলি মেম্বার,
এবং সাথে সাথে কিন্তু এই প্রোগ্রামের আপনি একজন অর্গানাইজার। সো আপনি একটু দর্শকদের বলবেন যে কিভাবে কখন আমাদের এই টোটাল প্রোগ্রামটা শুরু হবে? আমাদের প্রোগ্রামটা শুরু হবে বেসিকলি 1টা থেকে রাত 9টা পর্যন্ত। আচ্ছা। হ্যাঁ, এবং সেখানে নানান ধরনের স্টলও থাকছে, প্রায় 100-র মতো। তো সেখানে খাবারের স্টল থেকে আরম্ভ করে ক্লথ স্টল এবং জুয়েলারি এবং আরও প্রমোশনাল অনেক স্টল থাকছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মাইল্যান্ড স্টেডিয়াম, যেটা আমরা মেলাটা করতে যাচ্ছি, তো সেখানে কমিউনিকেশন খুবই ভালো, কারণ মাইল্যান্ড স্টেডিয়ামের সাথে আপনার বেশি দূর না, স্টেশন জাস্ট 2 মিনিটের ব্যবধানে, এবং সেখানে অহরহ বাস স্টপ আছে। তো আমার মনে হয় এর চাইতে এত সুন্দর সুযোগ আর কি যাতায়াতের বেলায় কম পার্কই থাকে, বাট এটার মধ্যে খুবই আর কি সব কিছুই কাছাকাছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আরও এটা নিয়ে আরেকটু বিষয় আলোচনা করার দরকার আছে। সুপ্রিয় দর্শক, আমরা সেইখানে আসার আগে একটু করে বিরতিতে যাব, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। বুঝি বৈশাখ এলেই শুনি মেলায় যাই রে, মেলায় যাই রে, এলেই শুনি মেলায় যাই রে, মেলায় যাই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই বৈশাখী মঞ্চ থেকে। আমরা আজকের এই আয়োজন মূলত আমাদের 21শে জুন বৈশাখী মেলা, মাইল্যান্ড স্টেডিয়ামকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই আয়োজন। আমাদের মাঝে উপস্থিত আছেন, নতুন করে যুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় হিমাংশু গোস্বামী দাদা, যিনি এই কমিউনিটিকে উনি সার্ভ করছেন লাস্ট মোর দেন 40 ইয়ার্স, 50 ইয়ার্স, আমি সরি। সো আমরা মনে করি যে উনার আজকে অনেক অমূল্য অনেক কিছুই ওনার অভিজ্ঞতা শেয়ার করবেন উনি। আমরা সেই পরিসরে যাওয়ার আগেই আমরা মূলত আবারও আপনাদেরকে যেটা বলবো যে আজকের এই আয়োজনের আমরা যে 21 তারিখ আমাদের সোলস আসবেন, কিংবা আমাদের যে আমাদের শিপুয়াপা যিনি অর্গানাইজার, উনি তো বলেছেন যে অনুষ্ঠান শুরু হচ্ছে 1টা এবং শেষ হচ্ছে আপ টু 9টা পর্যন্ত। তো মূলত আমাদের কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে একজন সবাই বাংলাদেশি, সবাই অনেকেই এখানে শুধু বাংলা ভাষাভাষী। তো মূলত আমরা সেই দিকে যাচ্ছি না। এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট কিন্তু একটা জায়গায় কিন্তু কেন্দ্রীভূত হচ্ছি। আমাদের চট্টগ্রামের নিজস্ব একটা সংস্কৃতি আছে, সিলেটের নিজস্ব সংস্কৃতি আছে, ঢাকার সংস্কৃতি আছে, কিন্তু আমরা বিলেতে এসে সেটা হয়ে যাচ্ছে বাংলা ভাষাভাষীদের একটা সংস্কৃতি। এবং সেটিই কিন্তু আইএন টিভি সেটা পালন করছে, আইএন টিভি সেটাকে লিড দিচ্ছেন আপনাদের সবার সহযোগিতায়। তো আমি দাদার কাছে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে। অনেক ধন্যবাদ। আমাদের সুজন বড়ুয়া আজকে উপস্থাপক আয়ন টিভিতে। আমি খুব আনন্দিত আপনাকে দেখে, থ্যাংক ইউ, খুব ভালো লাগে। আর আমাদের বিশিষ্ট আইনজীবী এখানে বসে আছেন, আমার বন্ধু মানুষ। আমরা অনেক কর্মকাণ্ড করেছি এদেশে, তো আমরা খুব ভালো লাগে যে আয়ন টিভি এত সুন্দর একটা উদ্যোগ নেয় প্রত্যেক বছর। আমাদের এই বিলেতে আমরা প্রথম শুরু করেছিলাম বৈশাখী মেলা উৎসব, ওই বৈশাখী উৎসব ওই ট্রাফালগার স্কোয়ারে, সেই বেঙ্গলি ইন্টারন্যাশনাল করত, এটা 80-র দশকে। আচ্ছা, তারপরে আস্তে 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 তো আমাদের কমিউনিটি বড় হলো, সেই এই বৈশাখী মেলা শুরু হলো ব্রিক লেন নিয়ে। এটা বিশাল একটা আয়োজন, সমস্ত ইউরোপের থেকে মানুষ আসতো এবং এখানকার সব বিভিন্ন জায়গার থেকে বাঙালিরা
আগে এসে থাকতো, এখানে হোটেল ভাড়া করে থাকতো, আত্মীয় স্বজনের বাড়িতে থাকতো। এই যে আনন্দ ছিল, এটা নষ্ট হয়ে গেছে। ও তো আমি খুব আনন্দিত যে এই আয়ন টিভি এই জায়গাটা নিয়েছে। এই যে প্রত্যেক বছর ওই এই বেশ কয়েক বছর হয়ে গেল যে মাইল্যান্ড পার্কে যে অনুষ্ঠান, মারিন স্টেডিয়াম, প্রচুর মানুষ এই স্টেডিয়ামে, এখানে প্রচুর মানুষ হয়, স্টল এবং বাংলাদেশ থেকে শিল্পীরা আসে, এখানকার শিল্পীরা, এরপর এই বিভিন্ন কর্মকাণ্ডে হয়। এতে আমরা আনন্দ পাই এবং আমাদের বিশেষ করে ওই যে ইয়াং জেনারেশন এরা উপভোগ করে। তো আমরা আমাদের বিলেটের এই যে আমাদের বাংলাদেশি কমিউনিটি এত বড় হয়েছে এখন, বিশাল বড়, সেই হারে আমাদের সংস্কৃতি কালচারটা সেইভাবে হচ্ছে না, আরো হওয়া দরকার ছিল। হ্যাঁ, আমাদের এত লোক এখানের মধ্যে, আমাদের এতগুলো এই কাউন্সিলর, মেয়র, আমাদের এই 2-3টা এই বড়া, আমার টাউন হামলেট বলেন, আমাদের এটা নিউহাম, ইলফোর্ড, সব মিলিয়ে আমাদের এত লোক, কিন্তু সেই হিসাবে আমাদের এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড কম হচ্ছে, আরও হওয়া দরকার। তো আমি আবারও ধন্যবাদ জানাই আয়ন টিভিকে যে এই উদ্যোগটা আপনারা নিয়েছেন। এবং আমি কমিউনিটি সবাইকে, আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, বিলেতে বসবাস করেন, আপনারা সবাই 21 তারিখে আসবেন। মাইল্যান্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে বৈশাখী মেলা, অনেক আনন্দ আপনারা উপভোগ করবেন। ওখানে আপনাদের পরিবার নিয়ে আসবেন, আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন, এই আর কি। ধন্যবাদ দাদা। তবে আপনার কথার উপর আপনি কিন্তু একটু করে বললেন যে আমাদের কমিউনিটি যত বড় হয়েছে সেই তুলনায় আমাদের কিছু শর্টেজ, যেটা বললেন, আমাদের সাথে সাথে যেহেতু আমাদের জনপ্রতিনিধিও এখানে আছে, আমাদের আইনজীবী যেহেতু আছেন, ওনারাও তো কিন্তু কমিউনিটি লিডার। এখন আপনি কি কোনোভাবে আরেকটু ব্যাখ্যা করে বলবেন যে কোথায় এই যে ঘাটতিটা কোথায়, বা এটার জন্য কি করণীয় থাকতে পারে? একটা হলো আমাদের জেনারেশন গ্যাপ হয়েছে। এখন যে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে ওরা আমাদের সংস্কৃতিটা ওরা খুব একটা ধারণ করে না সবাই, বুঝছেন না? তো আমরা যারা আছি বা আমাদের এই তারপরের জেনারেশন, এখানে আমরা এদেশে এসেছিলাম কিছু জীবিকার সন্ধানে। আমাদের বিলেতে আসা জীবিকার সন্ধানে আমরা কাজ করতে এসেছিলাম। হ্যাঁ, এখন যে কমিউনিটি আলাদা, এই যেমন আমাদের বিশাল বড় ব্যারিস্টার বসে আছেন এখানে, হ্যাঁ, এইটা একটা আমাদের অনেক বড় পাওনা। আগে এই বিলেতে একটা চিঠি লেখার জন্য অনেক একটা হাউজিংয়ের ব্যাপারে, সেই এই ডাক্তারের ব্যাপারে অনেকের কাছে যেতে হতো, আমাকে যোগাযোগ করে দেন, ইন্টারপ্রিটার লাগতো হাসপাতালে গেলে, ইমিগ্রেশনে গেলে, সব জায়গাতে। কিন্তু এখন আমাদের শিক্ষিত সমাজ আছেন এখানের মধ্যে, প্রচুর আছেন। আমি বলবো আমার মানে এটা আমার মনের কথা যে আমাদের এই যে কালচারাল ইনস্টিটিউশন খুব কম এখানে। আপনি দেখেন আগে যেগুলো আমাদের ওই বাংলাদেশ সেন্টার, এটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা, সেখানে আগে কালচারাল অ্যাক্টিভিটিস হতো, সেটা এখন অন্যরকম হয়ে গেছে, সেইভাবে হচ্ছে না। আমাদের ওই নজরুল সেন্টার, এটা কোথায়? এটা হ্যানবারি স্ট্রিট, ওই ব্রিক লেইনে। তো এইগুলো আমরা ধরে রাখতে পারি নাই। আজকে আমাদের ইয়াং জেনারেশন আজকে ছেলেমেয়েরা তো শিখতে হবে,
তার একটা প্রতিষ্ঠানের দরকার। তো এইগুলো আমাদের অত্যন্ত কম। এখানে আছেন আমাদের ব্যারিস্টার সাহেব, উনি বলবেন যে এগুলা হচ্ছে না কেন, আরও হওয়া দরকার। আমাদের ইনস্টিটিউশন আমরা চাই হওয়া দরকার। আরেকটা হলো আমাদের যে আগে এখানে প্রত্যেকটা স্কুলে বাংলা শেখানো হতো, এই বাংলা শেখানোটা উদ্যোগ ছিল, ফান্ডিংগত। এখন এগুলো বন্ধ করে দিয়েছে। এখন কিন্তু বন্ধ হলো গ্রান্টের জন্য আমরা করব না, আমরা চেষ্টা করতে হবে। আমাদের যারা আছেন এখানে, আমাদের কমিউনিটিতে বিত্তবান অনেক মানুষ আছেন, ওনারা ইচ্ছা করলে আমাদের এক দুইটা অর্গানাইজেশন, ইনস্টিটিউশন চালাতে পারেন, যেখানে আমাদের ছেলেমেয়েরা বাংলা শিখবে, সঙ্গীত শিখবে। এগুলো আমাদের কালচারটা না শিখলে, কালচারটা হলো আসল যে এটা একটা আমাদের ফাউন্ডেশন। তো আশা করি হবে, আমরা সবাই আশাবাদী। অবশ্যই আশাবাদী। তো আমাদের বয়স হয়ে যাচ্ছে, আমরা চাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা শিখুক, সে জানুক আমাদের বাংলাদেশ কি, আমাদের মুক্তিযুদ্ধ কি, আমরা স্বাধীনতা পেলাম আমি কিভাবে, আমার দেশটা কোথায়, আমার পতাকাটা কি, আমার জাতীয় সঙ্গীত কি। এটা প্রত্যেকটা ছেলেমেয়ের আমার জাতীয় সঙ্গীতটা শেখা দরকার। হ্যাঁ, আজকে বাংলা টেলিভিশন এখানে এই যে আমাদের আয়ন টিভি, বিভিন্ন অনুষ্ঠান দেখে ভালো লাগে। আমাদের 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়, স্বাধীনতার অনুষ্ঠান হয়, ঈদের অনুষ্ঠান হয়, পুজোর অনুষ্ঠান হয়, যেগুলা আমাদের দরকার। তো সব যদি উদ্যোগ না নেয়, হয় না। ধন্যবাদ দাদা আপনাকে। আমার আকুল আবেদন, আমাদের কমিউনিটির যারা ব্যক্তিত্বরা আছেন, আপনারা এগিয়ে আসুন। আমাদের প্রজন্ম, ওরা যেন আমাদের কালচারটা জানে, আমাদের ভাষাটা শিখতে পারে, ভালোভাবে বাংলা ভাষাটা শিখবে, সঙ্গীত শিখবে, লিটারেচার শিখবে। এগুলো আমাদের খুব দরকার, আমি মনে করি আর কি। থ্যাংক ইউ দাদা, আপনার অনেক সুন্দর। এবং আমি এই বিষয় নিয়ে আমি আমাদের ব্যারিস্টার মনোয়ার হোসেন ওনার কাছে যাব। স্পেশালি উনি আবার নট অনলি আইনজীবী, উনি একজন সংগঠনের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমি তাহলে এই যে আমাদের হিমাংশুদা যেটা বললেন যে আমাদের আমরা এই সংগঠন করছি কেন, কমিউনিটির, তাহলে আমাদেরও কিন্তু দায়িত্ব থাকে যারা আমরা অর্গানাইজেশন করছি। তা আমরা সেই দিক থেকে কোথায় আছি? ধন্যবাদ। হিমাংশুদাকে আমি প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি। উনি এই যে বললেন যে বাংলার এই সংস্কৃতি, বাংলাদেশকে তুলে ধরা, এটার ক্ষেত্রে এই হিমাংশুদার নাম আমরা সবাই জানি। সেই বাবা শাহজালালের সে কি গানটা কি ছিল জানি, যে জন্মভূমি সিলেট ভূমিকেও, ওটা বাংলাদেশে পরিচিত হিট গান, আরও কয়েকটা আছে। হিমাংশুদাকে আমি এদেশে আসছি পর্যন্ত ওনার কণ্ঠ এই যে প্রত্যেকটা মঞ্চে, এই আমি ওনাকে ছাড়া কোনো প্রোগ্রাম আমি দেখিনি। তো কিছু মানুষ আছে যারা আজকে আমাদের সমাজটাকে এতটুকু আনার জন্য অনেক নিবেদিত প্রাণ এবং অনেক অধ্যবসায় করেছেন, স্যাক্রিফাইস করেছেন। তারা হয়তো বিশাল ওই যে পুরো পৃথিবীর মধ্যে যে বিশাল বিখ্যাত কিংবা সেরকম কিছু না হলেও আমাদের জন্য ওরা বিখ্যাত। আমরা যারা সংস্কৃতি পছন্দ করি, আমাদের কাছে ওনারা প্রিয়। হয়তো তারা সেইভাবে পরিচিত হওয়ার চেষ্টাও করেননি, কিন্তু তারা একটা জায়গা করে নিয়েছেন, আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। কাজে আমি বলবো না যে আমরা যে যারা ওই সময় থেকে এটা বাঙালি সংস্কৃতিকে তুলে ধরার জন্য সেই ট্রাফালগার স্কোয়ারের কথা বলেছেন, এইভাবে গুটি গুটি পা করে ব্রিক লেন, তারপর ব্রিক লেন থেকে সেই উইভার্স পার্ক ফিল্ড, তারপরে আবার মাইল্যান্ড পার্ক, এই স্টেডিয়াম, এখন আবার ম্যানচেস্টারও পৌঁছে গেছে, বার্মিংহামও পৌঁছে গেছে বাংলা মেলা। এটা কিন্তু থেমে থাকেনি। আগে লন্ডন ভিত্তিক ছিল, এখন বিভিন্ন জোন ভিত্তিক হয়ে যাচ্ছে এবং অনেকগুলো আঞ্চলিক সংগঠনও দাঁড়িয়ে গেছে। প্রত্যেকে কিন্তু যার থেকে
চর্চা করে যদি আপনি সবগুলো এক জায়গায় আনেন, বিশাল ব্যাপার। তো আপনাদের মনে হবে যেন আমরা পিছিয়ে আছি, আসলে পিছিয়ে নেই। হয়তো আমরা সেন্ট্রালি অনেক বড় ধরনের প্রোগ্রাম করতে পারছি। আমরা হয়তো ওয়াইমলি স্টেডিয়ামে সেই ইন্ডিয়ানরা যেভাবে করতে পারে, কিংবা O2 অ্যারেনাতে ইন্ডিয়ানরা যে, কিংবা অন্যান্য দেশের যারা ওরা যেভাবে বড় বড় প্রোগ্রাম করতে, পাকিস্তানের করতে পারে, আমরা হয়তো সেখানে পৌঁছাতে পারছি না, হয়তো পৌঁছাবো, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিন্তু অনেক স্ট্রঙ্গার পজিশনে এসে গেছি। এই যে বাংলা, এই যে আজকে স্কুলের কথা হচ্ছে, এটা কিন্তু কারিকুলামে আনা, এ লেভেল GCSE এই লেভেলেও কিন্তু বাংলা একটা পার্ট হিসেবে নেওয়া যায়, এবং এগুলি দিয়ে স্টার পাওয়া খুব ইজি, এবং এগুলি দিয়ে স্টার পেয়েও কিন্তু উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান, ভালো ইউনিভার্সিটি যাওয়ার একটা প্রসপেক্ট তৈরি হয়। কারণ ওরা তো কয়টা স্টার, GCSE কত স্টার, এ লেভেলে কত স্টার, এটা খুঁজে। এটা একটা বড় সহায়ক। এইটা কিন্তু একদিনে আসে না, এইগুলির জন্য অনেক আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। আজকে যে দেখছেন যে বাঙালিরা, বাংলাদেশিরা বিভিন্ন এথনিক মাইনরিটি যে একটা প্রফেশনে স্থান করে নিয়েছে, অনেক জায়গায় আমাদের সন্তানরা, আমাদের ভাইয়েরা কাজ করছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি, সিভিল সার্ভিস, প্রফেশনাল, কাউন্সিলর, দেখেন যে বাঙালি অনেকেই এখন MP কতজন। এটা কিন্তু একদিনে হয়নি। এটা যারা ওই সময় থেকে চেষ্টা করেছেন বাঙালিদেরকে এক সামনে আনার জন্য, তাদের এই প্রচেষ্টার ফসল আমাদের সন্তানরা এখন এই কারণে তারা এনকারেজড হয়েছে, তারা এগিয়ে আসছে, নতুনরা এগিয়ে আসছে। এটা কিন্তু আমি মনে করি অ্যাজ এ হোল আমরা যতটুকু মনে করেছি কি অনেক ফ্রাস্ট্রেশন, আসলে ফ্রাস্ট্রেশনের কিছু নাই। হ্যাঁ, আমরা যেভাবে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠা দরকার ছিল শিল্প সংস্কৃতি চর্চার জন্য, সেভাবে সুসংগঠিতভাবে ওয়েল ফান্ডেড হিসেবে বিশাল আকারে আমরা হয়তো গড়ে তুলতে পারছি না ইনস্টিটিউশন ওয়াইজ, কিন্তু এগুলি বিভিন্ন গ্রুপে গ্রুপে প্র্যাকটিস হচ্ছে, ঘরে ঘরে প্র্যাকটিস হচ্ছে। কিন্তু তো এইটাকে আমি মনে করি তুলে ধরা, আরও এগিয়ে যাওয়া যেমন চেষ্টা করতে হবে। এই বাংলা মেলা, বৈশাখী মেলাও এটা একটা অংশ ওই উদ্যোগের। এটাকে সাকসেসফুল করা আমাদের দায়িত্ব, যেখানেই থাকি না কেন। আরেকটাও জিনিস হচ্ছে, আমরা যে সংস্কৃতির কথা বলছি, এখানে অনেকেই ভুল বুঝে যে বৈশাখী মেলা, বাংলা মেলা মানেই নাচ গান, অশালীন কিছু না। আমরা যে সংস্কৃতি ধারণ করছি, আমরা যে বাঙালি সংস্কৃতির কথা বলছি, সেই সংস্কৃতি হচ্ছে বাঙালির সংস্কৃতি। এখানে লালন, বাউল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বাংলাদেশের দেশাত্মবোধক গান, ভাটিয়ারি, এইগুলো তো আমাদের ইভেনকি বাংলা গজল, কাওয়ালি, বাঙালি সব কিছুকেই আমরা ক্লাসিক্যাল সব কিছুকেই, ইভেনকি যে ধর্মীয় গানগুলো আছে, যে ধর্মের হোক, সেটাকেও আমরা ধারণ করি, যেটাই বাংলায় গাওয়া হয়, এবং সুস্থ সংস্কৃতির মধ্যে আমরা সেটাকে ধারণ করি। আমরা এখানে অসুস্থ সংস্কৃতির কথা বলছি না। অসুস্থ সেখানে হয় যখন আমার বাংলা সংস্কৃতিটা অন্য আরেকটা তথাকথিত সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়ে নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে, এবং সেখানে নিজের কোনো আইডেন্টিটি থাকে না। সেটাকে বলি আমরা অসুস্থ সংস্কৃতি। আমরা সেই সংস্কৃতির কথা বলি, আমরা বলছি প্রগতিশীল সংস্কৃতির কথা, আমরা বলছি দেশপ্রেমের সংস্কৃতির কথা, যে সংস্কৃতি দিয়ে আমরা আমাদের শিশুদেরকে, আমরা আমাদের কিশোরদেরকে, আমাদের আগামী দিনের বংশধরকে, তরুণদেরকে এবং সারা সমাজকে আমরা আলোকিত করব, আরও বেশি উদ্ভাসিত করব, এবং আরও উৎসাহিত করব, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেব, এবং বেঁচে থাকার জন্য আমরা সংগ্রাম করতে শেখাবো। সত্যের জন্য, ন্যায়ের জন্য, আমরা আদর্শবান থাকার জন্য, সৎ থাকার জন্য অনুপ্রেরণা দেবে। সেই সংস্কৃতির কথা আমরা বলছি। কাজে এখানে কেউ যদি ভুল ব্যাখ্যা করে থাকে যে বাংলা মেলা মানি এটা অপসংস্কৃতি, এটা খারাপ কিছু, এটা না। যারা এটা খারাপ করতে চায়, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে, তারাই খারাপ করছে। কিন্তু সব জায়গাতেই দেখবেন ভালো খারাপ সব কিছুতে আছে। প্রগতিশীল প্রতিক্রিয়াশীল থাকে, সত্য মিথ্যা থাকে, ভুল এবং সঠিক সব থাকবে। এর মধ্যে থেকে কিন্তু আমরা এগিয়ে নিতে হবে। কারণ আপনি 10টা কাজ করলে হয়তো সেখানে 2-4টার মধ্যে খারাপ কিছু ঢুকে যেতে পারে, কিন্তু আমরা যদি যারা ভালো চাই, সুন্দরে বিশ্বাস করি, সত্যে বিশ্বাস করি, আমরা যারা উন্নত মানসিকতা নিয়ে আমরা কাজ করতে চাই, সুস্থ সংস্কৃতির পক্ষে আমরা কাজ করতে চাই, শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হব, আমরাই এগিয়ে যাব। তো আমি মনে করি ওভারঅল এখানে ফ্রাস্ট্রেশনে কিছু নাই। আমরা বাঙালিরা, বাংলাদেশিরা
অনেক দূরে এগিয়ে গেছি। তা না হলে এই যে কাউন্সিলর ফিরোজগণের মতো ওনাকে 4বার কি আমরা পেতাম? বাঙালি আমরা কি এখানে যারা আছেন আজকে আইএন টিভির মতো একটা টিভি, বাঙালি টিভি, বাংলাদেশি টিভি এত প্রতিষ্ঠিত হয়ে বসে আছে, আরও কয়েকটা আছে, আমরা কি পেতাম? তো আমি মনে করি এটাকে কাজে লাগিয়ে আমরা আরও এগিয়ে যেতে হবে। আজকে সামনে যে এই প্রোগ্রামটা, সেটাতে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাদের শিশু কিশোরদেরকে এখানকার যারা আছে মেইন স্ট্রিম, যারা বাংলায় কথা বলতে পারে না কিন্তু বাংলাদেশকে ভালোবাসতে, তাদেরকে তো উৎসাহিত করতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। তারা কিন্তু মেলায় আসতে চায় কিন্তু মেলায় তাদের পার্টিসিপেশনটা নাই। তারা আসবে, হয়তো খাবে, ঘুরবে, দেখবে গান টান হয়তো চলছে, কিন্তু আমরা তাদেরকে পার্টিসিপেট করাতে পারি কি না, আমরা তাদের এলাকা ভিত্তিক বাচ্চাদেরকে অংশগ্রহণ করানো কোনো স্কোপ থাকতে পারে কিনা, এবার না হলেও ভবিষ্যতে চিন্তা ভাবনা করা। আমি অনেকগুলো অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, কিন্তু আমার সবসময় ট্রেন্ড থাকে যে আমি এই আমাদের শিশু কিশোরদেরকে, তরুণদেরকে সম্পৃক্ত করতে পারি কিনা। তাদেরকে সম্পৃক্ত করতে না পারলে আমরা যেগুলো করছি এরা এগিয়ে নেবে কারা, ভবিষ্যতে কারা ধারণ করবে, ওরা আরও বেশি ধারণ করবে, আরও বেশি এগিয়ে যাবে, আরও বেশি ভূমিকা পালন করবে, বাংলাদেশ নিয়ে আরও বেশিও তারা উৎসাহিত হবে যদি আমরা তাদেরকে আনতে পারি, দায়িত্ব দিতে পারি, তাদেরকে সেই রকম তাদের মতো করে তাদের জন্য প্রোগ্রাম করতে পারি। তাহলে সেইটুকুর প্রয়োজনীয়তা আজকে আমার মনে হয় অনেক জায়গায় সেখানে আমাদের লেকিংটা, অন্য কোনো জায়গায় লেকিংটা, কারণ আমরা ওদেরকে ইনভলভটা করতে পারছি না। তো ওদেরকে ইনভলভ করতে হলে তো আমাদেরকে সেই রকম প্রোগ্রাম দিতে হবে, তাদের জন্য কম্পিটিশন আয়োজন করতে হবে, তাদেরকে উৎসাহিত করার মতো প্রোগ্রাম রাখতে হবে, তাদের মতো করে গানগুলো, হ্যাঁ তাদের মতো করে গান এক একজন এক এক রকম। কেউ হয়তো ওরা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে না, কেউ হয়তো আধুনিক ভালোবাসে, কেউ হয়তো সোলস ভালোবাসে, কেউ হয়তো আরেকটা ভালোবাসে, হয়তো ইন্ডিয়ান গান ভালোবাসে, বাঙালি গান শুনতে চায় না। কিন্তু একটা জায়গায় ওদেরকে আনার জন্য কতগুলি আমাদের ট্যাকটিক্স থাকতে হবে, কৌশল থাকতে হবে। সেই জন্য কিন্তু আমাদের সংস্কৃতিতে যথেষ্ট আছে ভিতরে। আমি একটু অ্যাড করি থ্যাংক ভাইয়ের ইউ। সাথে। জি জি। যেহেতু বললেন আপনারা যে বাচ্চাদের আইএনটিভি কিন্তু আপনার প্রতি শনিবার আমরা একটা ক্লাস নিই, বর্ণমালা। হ্যাঁ বর্ণমালা, সেটা কিন্তু বাংলা ভাষার জন্য, বাচ্চাদের বাংলা শেখানোর জন্য। এবং তার সাথে যে আমাদের যে মেলাগুলো হচ্ছে, যেটা হচ্ছে বৈশাখী মেলা, যে কোনো মেলাই হোক, এখানে কিন্তু বাচ্চাদের অংশগ্রহণ থাকছে। সেখানে থাকছে আপনার যে ছবি আঁকা। যখন আমরা 16 ডিসেম্বর করি স্বাধীনতা দিবসে, তখন মনে স্বাধীনতা বিজয় দিবসে, 16 ডিসেম্বরের বিজয় দিবসে যখন আমরা প্রোগ্রামগুলো করি, তখন কিন্তু আমাদের দেশের যে বিজয় মেলাগুলো বা স্বাধীনতা দিবস বা 21শে ফেব্রুয়ারি এইসব থিমসগুলো থাকে বাচ্চাদের জন্য, যে তোমরা আঁকবে, তারা কিন্তু খুব সুন্দরভাবে আঁকছে। তারপরে আবার বৈশাখী মেলার মধ্যে আপনারা থাকছে যে গ্রামের কোনো একটা সিনারি বা ওইখানে আঁকার জন্য, এটা কিন্তু আর্ট কম্পিটিশন, এটা বাচ্চাদের জন্য আমরা করছি। এবং যেমন খুশি তেমন সাজো, কেউ হচ্ছে বাংলার বধূ, বেদের মেয়ে, আর কি অনেক ধরনের আমরা কিন্তু এটা চেষ্টা করছি বাচ্চাদের জন্য, এখনকার জেনারেশনের জন্য। এইভাবেই তো বাঙালি সংস্কৃতিকে হ্যাঁ, এইভাবে প্রমোট করতে হবে। আইএনটিভি যেটা করছে, আমি মনে করি অন্যান্য মাধ্যমগুলো যেগুলো আছে, অন্যান্য সংগঠন যেগুলো আছে, তারাও তাদের মতো করে তারাও উদ্যোগ নেওয়া উচিত। তাহলে কিন্তু আমরা আরো স্ট্রং হব। সবাই এখানে সবার অবস্থান থেকে দাঁড়াতে হবে। আবার আরেকটা হচ্ছে নতুন করে আমাদের যে আমরা কয়েক বছর ধরে করছি যে আপনার এলাকা ভিত্তিক আঞ্চলিক যে আমাদের স্টলগুলো থাকে মেলার মধ্যে, যেমন চিটাগাং, তারপর সিলেটি কর্নারগুলো যে থাকে, এটা কিন্তু আমরা খুব ভালো সাড়া পেয়েছি যে সব দেশে, সব ডিস্ট্রিক্টের এইগুলো আমরা এখানে তুলে ধরছি সবার। হ্যাঁ, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু মূলত আমাদের আড্ডা বলি, আমাদের আজকের মেলা উপলক্ষিত এই আড্ডাটা জি বলবো অনেক গঠনমূলক আলোচনায় কিন্তু আমরা ফিরে এসেছি। এখানে আমাদের কমিউনিটির যে দায়িত্ব আছে, সেই সচেতনতার মানে অংশ হিসাবে যে আমরা যে সবাই দায়বদ্ধ, সেটাও কিন্তু উঠে আসছে। এখানে আরও একটা বিষয় কিন্তু আমরা ভুলে গেলে চলবে না, যে এই বৈশাখী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আনন্দ শোভাযাত্রা কিংবা মঙ্গল শোভাযাত্রা, এটা কিন্তু ইউনেস্কো কর্তৃক এটা স্বীকৃতি পায় যে এটা একটা ঐতিহ্যের একটা অংশ হিসেবে। সুতরাং এই যে আমাদের ঐতিহ্য কিন্তু অনেক, বলতে গেলে অনেক রিচ, কিন্তু এখন শুধু আমরা বাংলাদেশে সীমাবদ্ধ না, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সবাই জানে যে আমাদের একটা যে নিজস্ব স্বকীয়তা আছে, নিজস্ব যে ঐতিহ্য আছে। তা আমি আবারও আমাদের হিমাংশুদার কথা দিয়ে
আমাদের ফেরোজ ভাইয়ের কাছে যাব, যেহেতু আপনি জনপ্রতিনিধি। আমি আমি থ্যাংক ইউ সুজন ভাই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাট আমি একটু অন্যদিকে, অন্য আঙ্গিকে নিয়ে যেতে চাই এই বৈশাখী বিষয়টা, মেলাটাকে। please. আমি একটু ইতিবাচক দিক থেকে দেখতে চাই যে আসলে বৈশাখী মেলাটা হলো একটা বড় মিলন মেলা, সাংস্কৃতিক, খাবার দাবার সবকিছু। আমি এটা এভাবে দেখি যে বাঙালি যে নতুন প্রজন্ম, কিশোর অনেকেই আছে, কিশোরী যারা দেখে নেই, ওরা এই মেলায় যখন যায় ওরা আমাদের বাংলা খাবারগুলো বিভিন্ন স্টলে দেখে, বিভিন্ন জায়গায় দেখে। যেটি আপা বললো যে আমাদের সঙ্গীত, আমাদের যে অঙ্কন প্রতিযোগিতা হয় সেটিও বাংলাদেশের থিমের উপরে হয়। কাজ হচ্ছে সব জায়গায়, অনেক অনুষ্ঠান হয়, পুরো ইউকে জুড়ে হয়, পুরো পৃথিবীতে, আমেরিকা থেকে আরম্ভ করে বেলজিয়াম, ব্রাসেলস, ইটালি, যেখানেই বলেন বাঙালিরা যেখানে আছে ছোট ছোট পরিসরে হয়। আমরা আসি আমাদের এখানে মাইল্যান্ডের ব্যাপারে 21 তারিখ যেটি হচ্ছে, সেটিও কিন্তু একটি বিশাল জনসমাবেশ, একটি মিলন মেলা। সাংস্কৃতিক প্রেমী যারা আছেন, গান শুনেন, সবার গান শুনতে আসে, খাওয়া দাওয়া আসে। এখানে দুটো তিনটে জিনিস কাজ হয়। একটা জিনিস হয় এই যে স্টলগুলোর কথা একটু আগে শিপু আপা বলছিল, স্টলগুলো যারা ব্যবহার করে, যারা ওখানে এসে ভাড়া নিয়ে যারা ওদের জিনিসপত্র বিক্রি করে, এটা ক্ষুদ্র ব্যবসায়ী যারা, ওরা ঘর থেকে ওরা যারা করে, ওদেরকে আপনারা একটা এম্পাওয়ার করছেন। ওরা এসে তাদের যে জিনিসগুলো আছে ওটা দেখাতে পারে, ওটা বেচা কিনা হয়, বিক্রি করতে পারে। তাহলে কি হলো, একটা যে এম্পাওয়ারমেন্ট, যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে, মাইক্রো বিজনেসদেরকে আপনারা এনকারেজ করছেন, উইচ ইজ আয়ন টিভিকে সাধুবাদ এটার জন্য। তারপরে যেটি হয় যে নতুন প্রজন্ম, কিশোরী বাচ্চারা আছে, ওরা এসে এখানে দেখে যে ডাবের পানি আছে, আম আছে, পাঞ্জাবি পরা, কাপড় চোপড়, এই যে সাংস্কৃতিক যে ব্যাপারটা, এটা দেখার পরে ওরা অনেক কিছু, আমি আবার অনেক সেন্সে খারাপ মনে করি না, ফুশন একটা ব্যাপার আছে। ওরা অনেক কিছু, আপনি দেখবেন বাঙালিরা আমরা যেরকম পিঠা খাই, ধুই পিঠা, ভাপা পিঠা, এটা ওরাও কিন্তু এখানে অ্যাপেল পাই, ডিফারেন্ট পাই ফেস্টিভ্যাল হয়, পিঠা ফেস্টিভ্যাল ইংলিশদেরও। তাহলে এটা হলো আমাদের ফেস্টিভ্যাল, বাঙালি পিঠা ফেস্টিভ্যাল। তো ওরা এটা দেখছে, পরিচিত হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমরা আসলে অনেক দূর গেছি। এখন এখানে বাঙালি প্রত্যেক উইকেন্ডে 2-3টা প্রোগ্রাম হয়। এই যত বড় বড় হল আছে প্রত্যেকটা হল ভরা। আমরা মাঝে মাঝে, আমি তো দেখি যে আপনি আজকাল ফেসবুকে দেখেন, টিকটকে দেখেন, আর ইনস্টাগ্রামে দেখেন, যে কোনো জায়গায় দেখেন, আয়ন টিভিতে দেখেন, সব জায়গায় দেখবেন প্রোগ্রামই হচ্ছে খালি। অমুক তারিখ অমুক প্রোগ্রাম, অমুক তারিখ শুক্র শনিবার, এগুলো আর ইয়ে নেই। আমি ইতিবাচক কেন বলছি, নট অনলি দ্যাট, আমরা যেটা বললাম যে আমাদের এই যে বাঙালি মিলন মেলা, বাঙালি ঐতিহ্য, বাঙালি সাংস্কৃতিক, এগুলো আমরা ধরি, এগুলোকে কিন্তু এমন একটা দিন এখানে কিন্তু এই 21 তারিখ যেটি হবে আপনাদের, আমরা জানি, আমি গতবারও গেছি, দেখেছি যে সোলস একটা জনপ্রিয় ব্যান্ড। তো সোলসকে অনেক নতুন জেনারেশন, নতুন প্রজন্ম চিনে না, কিন্তু ওরা গানটা শুনে অনেক কিছু, ওদের বাবা মা যখন ছোটোবেলায় ক্যাসেট চালাতো, যেমন আমার মনে আছে, আমি যখন গাড়িতে লং ড্রাইভ যাই, এই দেশেও ছোটোবেলা থেকে ওয়েলসে যাচ্ছি, আমি আমার সোলসের গান দিয়ে দিলাম। তো আমার বাচ্চারা কিন্তু এটা শুনে শুনে বড় হয়েছে। ঠিক, দাদারা তো একটু পরে 2-একটা কলি গাবে নিয়ে, আপনারা জানেন, মন শুধু মন ছুঁয়েছে, সে তো মন রাখেনি। আমরা এগুলো শুনে শুনে বড়, তো আমার বাচ্চা এখনো গাচ্ছে, হ্যাঁ, তো আমার বাচ্চারা এগুলো কিন্তু শুনে শুনে বড় হয়েছে। তো অনেক সময় ওরা যদি যায়, আমার বাচ্চাদের বাচ্চারা এখন আসছে, আমাদের নাতিপুতিরাও এখন, মানে আমি যেটি মনে করি আসলে সুজনদা, আয়ন টিভি যেটি করছে, এবং আয়ন টিভির মাধ্যমে আয়ন টিভিকে দেখা দেখি অনেকেই করছে, আমার মনে হচ্ছে আরও করবে মানুষ, এবং এটাতে প্রচারই প্রসার। তো আমার মনে হয় আয়ন টিভি যত বড় করে এটাতে মানুষ আসবে, এবং 21 তারিখ খুবই জমজমাট হবে। এটি দেখে কিন্তু আরও অনেকেই করবে, এবং এটি হচ্ছে। আমার কাছে মনে হয় যত বেশি হবে তত বেশি, যেটা দাদা যেটি বলেছে, হ্যাঁ, বাংলা ভাষা শিখানো, বাংলা গান শেখানো, আমাদের এখানে কিন্তু অনেকগুলো আমি দেখি, আমি হয়তো দাদা তো জানবেনই ভালো, অনেকগুলো গানের স্কুল দেখি আমি, বাংলা স্কুল, গানের স্কুল আছে, বার্কিংয়ে বলেন, রেড ব্রিজে বলেন, টাওয়ার হ্যামলেটসে বলেন, নিউহামে আছে। এখন যারা ওয়েলসে থাকে হয়তো এখানে কম থাকে, যেহেতু বাংলা, কিন্তু আজকাল অনেকে থাকে এখান থেকে গেছে, ওরা সাউথ এন্ডে গেছে, হ্যাঁ, অনেকের গ্রামের স্কুলে, ওইখানে ওরা একটা গানের স্কুল করে বসেছে, হ্যাঁ, যে 1-2জন শেখায়। আমার কাছে মনে হয় ওইটা না হলে, যে শিপু আপা বললো টেলিভিশনের মাধ্যমে আয়ন টিভি গান শিখাবে, আয়ন টিভি বর্ণমালা শিখাবে, এই জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে সাধুবাদ। এবং আমার মনে হচ্ছে যে আমরা অনেক দূর এগিয়ে গেছি, এবং আমি সবসময় ইতিবাচক দিকটা নিয়েই থাকতে চাই। আমি ধন্যবাদ ফেরোজ ভাই। আমি এখানে একটা কথা কই, আপনার খুব সুন্দর বললেন। আমরা চাই, এটা কেন বলা, ওই যে আমাকে করতে হবে, আমার ছেলে মেয়েকে আমার শেখাতে হবে, আমার
উৎসাহিত করতে হবে, জি, বুঝছেন না? জি। ওই জন্য আমি কোন জিনিসটা, আমাদের একটা জিনিস অভাব, একটা ইনস্টিটিউশনাল শিক্ষা, যেটা জি, ওই যে প্রপার শিক্ষা দেয়া, সে যদি ভালো না শিখে, আজকে আমরা ইংরেজি, আমাদের স্কুলে বাচ্চারা, ওই 2 বছরের বাচ্চা ইংরেজি বলতে পারছে, কেন শিখছে সে। তো তদ্রূপ আমাদের সঙ্গীতটাও একটা মানে ওটা প্রপার শিক্ষা, যেটা শিখতে হবে, জি, তার জন্য আমাদের এত জায়গা ছিল, এখানে চর্চা হচ্ছে না, জি, এই জিনিসটা আমার জি, কথা। জি, জি, কেন আমি দেখছি আগে ছিল এগুলা। ও আজকে এই যেমন চিটাং অ্যাসোসিয়েশন একটা বিশাল বড় অর্গানাইজেশন, জি। ওনার যে বাৎসরিক উৎসবটা হয়, বিশাল বড় জি। অনুষ্ঠান হয়, জি। অনেক মানুষ পার্টিসিপেট করে এখানের মধ্যে। আর তো অন্যান্য জায়গা সিলেটের তো আছেই আছে, জি। আগে একটা কথা বললেন আমাদের সুজন ভাই, জি, ওই যে চিটাগাং, ওই সিলেট এবং ঢাকা, জি, ঢাকা ওই হচ্ছে মিক্স কালচার, ওখানে সব দেশের লোক, সিলেটের আছে, চিটাগাংয়ের আছে, জি। ফরিদপুরের, রংপুরের, বরিশালের সব লোক সব এখানে। দেশে, আর কি কিন্তু বাংলাদেশে সব এই যে কয়েকটা জায়গা আমার বাংলাদেশে, যেমন চট্টগ্রাম, জি, চট্টগ্রাম একটা আলাদা জায়গা, সিলেট একটা আলাদা জায়গা, রাজশাহী, হ্যাঁ, তারপরে আমাদের এই লালনের জায়গা, জি, কুষ্টিয়া, হ্যাঁ, এইগুলা আলাদা একটা ফ্লেভার আছে। আজকে চট্টগ্রাম এইবারের মধ্যে থাকবে আপনাদের কর্নার বিভিন্ন বিভিন্ন জেলার এই অনুষ্ঠান। ওইগুলো আর কি, এগুলো কি আমাদের ছেলেমেয়েরা ওই যে জানবে যে এটা তো চট্টগ্রামের জায়গা, এটা তো খুলনার জায়গা, এটা বরিশালের জায়গা, এইভাবে যে চট্টগ্রাম করলে তারা খাবারগুলো থাকবে। তারপর না, সেই গত নলেজটা বাড়বে আর কি। হ্যাঁ, গত বছর ছিল চট্টগ্রাম কর্নার, এবার নিশ্চয়ই প্ল্যান তো আর আছে। ভালো থাকতে পারে। এই যে বৈশাখী মেলাগুলো, ইনশাআল্লাহ। জি, এই বাংলাদেশিরা যেখানে আছে পৃথিবীর সবখানে হয়। জি, আমি 2বার গেছি সিডনিতে, জি, একবার হলো আপনার সিডনি অলিম্পিক পার্কে, বিশাল বড়, মানে চিন্তা করা যায় না। আর আমেরিকায় তো হয়, বিভিন্ন স্টেটে হয়, আমেরিকা হয়, হ্যাঁ, আমাদের ইউরোপে হয়, জি, আজকাল। ইটালিতে হয়, ফ্রান্সে হয়, হয়। সবখানে হয়। আর আর লন্ডনের, আমাদের ইংল্যান্ডের এই বার্মিংহাম, তারপর ম্যানচেস্টার, ওল্ডহাম, সব জায়গায় হয়। জি, তো আমার কথা হলো যে আমাদের আরো দরকার, আরো দরকার। আরো আরো দরকার দরকার। আমাদের জায়গায় ওই শিক্ষা দীক্ষা, অন্যান্য ওই যে প্রফেশন, আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার অনেক হয়েছে, কিন্তু সেই হিসাবে আমাদের সঙ্গীত শিল্পী এরকম হয় না এখানে, জি, সেই রকম তৈরি হয় না। তৈরি হয় না, এটা ট্রু। হ্যাঁ, আমরা যখন গান করি, আমরা ওই বৈশাখী মেলে আমরা দেশ থেকে আর্টিস্ট আনি, এখানে আমাদের দরকার, এখানে শিল্পীদেরকে শিক্ষা দেওয়া, হ্যাঁ, প্রমোট। আচ্ছা, এদেরকে আগে আমরা দাদা promote একটু করা। আমাদের সময় কিন্তু খুবই তো আমি ধন্যবাদ almost দিয়ে আমি শেষের শেষ দিকে। করছি। তবে এখানে না, আমি ধন্যবাদ দেওয়ার আগে আপনাকে আরেকটু কষ্ট দেব, হ্যাঁ, বলুন। যেহেতু সোলসের গান থাকবে, আপনি নিশ্চয়ই গানের একজন মানুষ, আমাদেরকে একটা আজকে আপনি ভিন্নধর্মী একটা জাস্ট 2 লাইন একটা গান শুনিয়ে দেন না প্লিজ। বৈশাখ এলো রে, নয়া বৈশাখ, আকাশে বাতাসে বাজে বাংলার ঢাক, ভোরের সানাই শুনি নতুনের আগমনী, নতুনের ডাক এলো রে বৈশাখ, বৈশাখ এলো রে নয়া বৈশাখ, আকাশে বাতাসে বাজে বাংলার ঢাক, ভোরের সানাই শুনি নতুনের আগমনী, নতুনের ডাক এলো রে বৈশাখ। গুড। অসম্ভব সুন্দর হয়েছে, বৈশাখ, অসাধারণ। ওই বলতে আমরা আবারও সবাইকে এই বৈশাখ মাস মনে হলেও আমাদের শুভ নববর্ষ মনে হয়ে যায় আমাদের বছর, বৈশাখ মানেই নববর্ষ, নববর্ষ। সেটাই না, অসম্ভব। আপনার মানে পুরো ব্যাপার গঠনমূলক আলোচনা। আপনার বলে না একটা কথা যে যে তার শেখার কোনো শেষ নেই, আপনারও সেরকমই একটা বিষয় যে যতই শিখি না কেন বলবো যে আরো একটু যদি শিখতে পারতাম। তো সেটাই আপনিও শেখার কোনো শেষ সেটাতেই আছেন। এটা আসলে একটা
উৎসাহমূলক আমিও কথা, শিখছি উৎসাহমূলক আলোচনা। ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে আপনার মূল্যবান সময় দিয়েছেন। এবং আমি এখন যাচ্ছি আমাদের শিপু আপার কাছে। আপনি বলেছেন কিভাবে কি করবে না করবে, খুবই সুন্দর দিক নির্দেশনা ছিল। এবার আপনি গানের মধ্যে দিয়ে কিছু কি শোনাতে চান? হ্যাঁ, মধু বলেন। আচ্ছা, যেহেতু আমাদের চাটগাঁয়ের ভাইয়ের তিনজনই আমাদের চাটগাঁয়ের ভাই, তাদের জন্য একটি চিটাগাঙের গান করছি, মধু খুঁই না, একটু অন্য। আচ্ছা, সিনা লগে বাঁধি রাইকুম তোয়ারে অনু নাই রে, সিনা লগে বাঁধি রাইকুম তোয়ারে অনু নাই রে, খুলজার ভিতর গাতি রাইকুম তোয়ারে, বাহ বাহ বাহ, খুলজার ভিতর গাতি রাইকুম তোয়ারে, সিনা লগে বাঁধি রাইকুম তোয়ারে অনু নাই রে, সিনা লগে বাঁধি রাইকুম তোয়ারে অনু নাই রে, খুলজার ভিতর গাতি রাইকুম তোয়ারে, সিনা লগে বাঁধি রাইকুম তোয়ারে। বাহ 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 বাহ। থ্যাংক ইউ শিপু আপা, আপনি আপনার মূল্যবান সময় দিয়েছেন এবং দর্শকের উদ্দেশ্যে যথেষ্ট দিক নির্দেশমূলক আমাদের আলোচনা হয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের এই Thank মঞ্চ you. থেকে। এবার আমি আমাদের ফিরোজ ভাইয়ের কাছেই আপনার যদিও এই গানটা বোধহয় আমাদের শেফালি ঘোষের গান ছিল, তাই না? না, এটা তো আমাদের ইয়ে তপন চৌধুরী, চট্টগ্রামের? হ্যাঁ, এই গানটা তপন চৌধুরীর গান তপন ছিল। চৌধুরীর গান ছিল না? আচ্ছা, যা হোক, আপনি ফাইনালি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। শেফালি ঘোষের শেফালি, হ্যাঁ। ওনারইটা বেশি আর কি। না, ফাইনালি যেটা শুধু দর্শক, আপনার মাধ্যমে আয়ন টিভির দর্শক এবং যারা সবাই দেখছেন তাদের সবার জন্য বলছে 21শে জুন যে রবিবার, সেই মেলাটি যেটি শিপু আপা বলেছে সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি এন্ট্রি। entry। সবাই আসবেন, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে পোশাক আশাক জুয়েলারি সব কিছু আছে। তো আমার মনে হয় ওগুলো তো আছে, আর গান তো উপভোগ করবেনই এবং আপনাদের বোধহয় চমকও আছে, বাট সেটি ওয়েট অ্যান্ড সি, সবাই আসলে দেখতে পারবে, তাই না? ধন্যবাদ আজকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ ফিরোজ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং আবার আসছে আমাদের ব্যারিস্টার মনোহর হোসেন, আপনি আপনার যে কনক্লুডিং রিমার্কস সেটা হচ্ছে এটাই যে আপনারা সবাই মেলার দিন আসবেন, ফ্রি এন্ট্রি, এই সুযোগটা অবশ্যই নেবেন এবং আপনাদের সন্তানদেরকে আপনারা অবশ্যই উৎসাহিত করবেন আসার জন্য, এবং সেটা সারাদিনেই চলবে। তো হয়তো সারাদিন অনেকেই থাকতে পারবে না, কিন্তু কিছু সময়ের জন্য আপনারা সবাই আসবেন, এইটুকু অনুরোধ থাকলো। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আপনি মূল্যবান সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা এখন শেষ করব। তার আগেই যেটা আমাদের আলোচনায় যেটা উঠে এসছে, সত্যিকার অর্থে আমার অনেক ভালো লেগেছে যে আমরা শুধুমাত্র আড্ডাই দিই নেই, এখানে আমরা বেশ কিছু ইতিবাচক কথা নিয়ে কিন্তু উঠে এসছে। স্পেশালি আমাদের হিমাংশু দাদা যেটা তুলে এনেছেন যে আমাদের বাচ্চাদের আরও একটু বেশি দরকার ছিল, অর্থাৎ কমিউনিটির সাথে আমাদের স্বাভাবিকভাবেই বাচ্চারা কিন্তু যাদের এই দেশে জন্ম হয় তারা মূলত আমরা যেভাবে যেটা ফিল করি তাদের মধ্যে সেটা থাকে না। তো এটা অবশ্যই এটা সবচেয়ে বড় কথা। আমরা যদি অর্থাৎ আমরা সংগঠনকে বলার আগে আমার মনে হয় এটা পারিবারিকভাবেই বোধহয় আমাদেরকে এটা তৈরি করতে হবে, অর্থাৎ আমার ছেলেকে আমাকেই তৈরি করতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেব, কিন্তু তার আগে আমার মনে করি যে আমরা যারা আছি, যারা আমরা সচেতন বাবা মা আছি, সবাই চেষ্টা করব আমাদের ছেলে মেয়েদেরকে অ্যাটলিস্ট বাংলা বর্ণমালা যাতে আমরা শেখাতে পারি, আমরা যাতে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া, এটাও কিন্তু আমাদের দায়িত্বে পড়ে। আমরা যদি প্রোগ্রামে না নিই, যেটা আমাদের ফিরোজ ভাই যেটা বললেন যে আমরা গাড়িতে যখন কোথাও যাচ্ছি, আমি যখন গাড়িতে সোলসের কিংবা অন্য কোনো বাংলা মিউজিক শুনছি, তখন আমাদের ছেলেরা সে নিশ্চয়ই এটা সে হয়তো কিছু বলছে না, কিন্তু সে কিন্তু জানে, সে বুঝে, ইভেন তো চট্টগ্রামের ভাষা কিন্তু পুরোটা কিন্তু বুঝে। তো তখন সে যখন এই প্রোগ্রামে যখন যায়, তখন স্টেজে যখন দেখে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, তখন সে মনে করে যে এটা তো আমার ফ্যামিলিয়ার, তখন সে নেক্সট টাইম সে আবারও কিন্তু যেতে চাইবে। তাহলে এই যে আপনার শেখার কিন্তু শুরু কিন্তু আমাদের ঘরে, অর্থাৎ আমার পরিবারে। তো আমি মনে করি আমাদেরকে আরও একটু সচেতনভাবে আমাদের ছেলে মেয়েদেরকে আরও ভালোভাবেই শেখাতে হবে। এবং সাথে সাথে কিন্তু আমরা যারা সংগঠন করি, বিভিন্ন অঞ্চলভিত্তিক সংগঠন করি, আমাদের শুধুমাত্র যে আমরা মেজবান কিংবা বছরে গেট টুগেদার না করে
একটা থাকলোই, কিন্তু তার সাথে সাথে যদি আমরা আমাদের এভাবে শিক্ষামূলক যদি বাচ্চাদের কিছু আয়োজন রাখি, তাহলে আমার মনে হয় আমাদের ছেলেরা আরও বেশি এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও আমরা স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের সামনের 21শে জুন যেটা মাইল্যান্ড স্টেডিয়ামে আমাদের বৈশাখী মেলা হচ্ছে ইউরোপ জুড়ে, ইউরোপের সর্ববৃহৎ প্রোগ্রাম। তা আমি আশা করছি আপনারা সবাই চলে আসবেন, ফ্রি এন্ট্রি যেটা আমরা কথা হয়েছে, এবং সাথে ওখানে সমস্ত রকমের যদি সানি ওয়েদার হয় অবশ্যই ডাব থাকছে, ডাবের পানি, এবং সানি ওয়েদার না থাকলেও থাকছে, হ্যাঁ তাও থাকছে। সুতরাং আপনাদের চিন্তার কোনো কারণ নেই, এবং সবকিছুই থাকছে। এবং আরেকটা যেটা সবচেয়ে প্রয়োজন বলে আমি মনে করি আপনাদের জানা উচিত, হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে এত মানুষের ভিড়ে যদি কোনো এখানে পুরোটাই কিন্তু সিকিউরিটি থাকবে, পর্যাপ্ত সিকিউরিটি থাকবে, এবং এখানে অ্যাম্বুলেন্স থাকবে, হেলথ এন্ড সেফটি টোটাল হেলথ এন্ড সেফটি যেটা পলিসি প্রসিডিউর যেটা আছে সবকিছুই মেনটেইন হবে। সো আপনাদের ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, আপনারা আসবেন, পরিবার নিয়েই আসবেন। আশা করছি আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। এ বুঝি বৈশাখ এলেই শুনি